নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাজ, আর আজ আমরা আসানসোল লোকসভা কেন্দ্রে লোকসভার লড়াই ভোট ওয়েভ নিয়ে এনকে টিভি বাংলার কাফিলা চলে এসছে। আমাদের সঙ্গে প্রবক্তারা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন এবং একই সঙ্গে এই দিকটা দেখুন, আম জনতা এবং রাজনৈতিক প্রতীকধারী যারা রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন তারাও রয়েছেন। আজ আসানসোল লোকসভা কেন্দ্রে প্রশ্ন একটাই, গত 5 বছরে ঠিক কতটা কাজ হলো? আদৌ কাজ হলো নাকি পুরোটাই জুমলা? আগামী 5 বছরে যারা বলছেন কাজ করব তাই ভোট দিন, তাদের আদৌ কাজ করার ইচ্ছে আছে? প্রার্থী বদল হয়েছে, দুর্গাপুরের দিক থেকে প্রার্থী এসছে এখানে বিজেপির, তৃণমূল কংগ্রেস আবার শত্রুঘ্ন সিনহাকে ফিল্ড করেছে। আদৌ এদের দ্বারা কিছু হবে নাকি সবটাই মানুষকে বোকা বানানোর জন্য? আজ এই নিয়ে প্রশ্ন তুলব মানুষের হকের। যারা রয়েছেন পরিচয় করব কংগ্রেসের পক্ষ থেকে। নমস্কার, আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি। আর এনকে বাংলা টিভি চ্যানেলের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে জানাই নমস্কার। নমস্কার, আপনাকেও নমস্কার। বিজেপির পক্ষ থেকে রয়েছেন। নমস্কার, আমার নাম টিঙ্কু ভার্মা, আমি বিজেপি পক্ষ থেকে আছি। এনকে টিভি বাংলার দর্শকবৃন্দকে নমস্কার জানাই। আর আগামী আপনাদের সাথে ডিবেটে আমরা নিশ্চয়ই আপনাকেও নমস্কার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমস্কার, আমি শুভাশিস মুখার্জি, প্রাক্তন যুব সভাপতি, কুলটি ব্লক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই দর্শক যারা আছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। এবং বামেদের পক্ষ থেকে তরুণ তাজা কে? প্রণয় বিকাশ ধারা, মেহনতি মানুষের ঝান্ডা, লাল ঝান্ডার প্রতীক। আর গামছাটাও গামছাটা তো সঙ্গে কাজ করতে গেলে লাগেই। বাকি যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আপনারা এসেছেন এবং এনকে টিভিকে সবার আগে বেশ, আপনাকেও শুভেচ্ছা। কিন্তু প্রথম প্রশ্ন আপনাকেই করব। এককালে আপনাদের দুর্গ ছিল, আপনাদের গড় ছিল, হারিয়ে ফেলার প্রসঙ্গ হচ্ছে ভোট তো ওই আপনা ঘর থোড়ি না হ্যায়, কিরায়ে কা জমিন হ্যায়। আজকে আছি, মানুষের জনগণ জনার্দনের রায় আছে, সেই জনগণ জনার্দনের রায়ে আমরা কখনো এগিয়েছি, কখনো পিছিয়েছি। কিন্তু বলা চলে এই অঞ্চলটা দীর্ঘদিন ধরেই বাম বিরোধী একটা অঞ্চল, যেখানে লোকসভা ভোটে আমরা জিতেছি ঠিক কথা, কিন্তু তবুও বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিধানসভায় এখানে বাম বিরোধী একটা অবামপন্থী বা ডানপন্থীদের একটা অর্থাৎ এখানকার লোকজন খুব একটা বামপন্থীদের তোয়াক্কা করে না। কেন করে না বামপন্থীদের তোয়াক্কা? আর আপনাদেরই বা তোয়াক্কা করে? কুলটিতে পিছিয়ে ছিলেন গত লোকসভায়। হ্যাঁ, অবশ্যই গত লোকসভায় আমরা কুলটিতে পিছিয়ে ছিলাম। আসলে পিছিয়ে থাকার যেটা কারণ ছিল যে কংগ্রেস সিপিএমের একটা জোটও ছিল এখানে, সংযুক্ত মোর্চা। কিন্তু এই কথাটা উল্টো দিক থেকে দেখতে গেলে যে আমাদের যিনি বিধায়কের ক্যান্ডিডেট ছিলেন উনি কিন্তু 80,000 ভোট পেয়েছিলেন। অর্থাৎ তার যিনি গণতন্ত্রে যিনি যতবার নির্বাচিত হয়েছেন এর আগে সব থেকে বেশি ভোট 80,000 মানুষ কিন্তু তৃণমূলের পক্ষে রেখেছিলেন, যেখানে সিপিএম এবং কংগ্রেস জোট 7,000-এর নিচে নেমে যায়। জানি না কি অ্যাডজাস্টমেন্ট ছিল, আমরা হেরেছি সে সময়। বেশ, প্রথমে একজন ভোজপুরি অভিনেতাকে আপনারা বললেন প্রার্থী হবে, সে আবার টুইটারে বলল, আবার মানে কোনো বিজেপি পার্টি অফিসে গিয়েও নয়, টুইটারে বলল দাদা হব না। তারপর এসএস আলুওয়ালিয়া, মনে হচ্ছে কোথাও একটা শুরুতেই হোঁচট খেলেন। না, এটা দেখুন, পার্টি টিকিট কাউকে দেয়, তারপরে যদি ব্যক্তিগতভাবে কারো কোনো অসুবিধা হয়, যদি উনি টুইট করে বলেন কি আমি দাঁড়াবো না, কোনো কারণ দেখাতে পারেন, পার্টি উনাকে বলেনি কি তুমি দাঁড়াও না, পার্টিকে উনি বলেছেন কি আমি দাঁড়াচ্ছি না। মানে হ্যাঁ, এই কনভারসেশনটা খুব ভালো। পার্টি কাউকে একটা টিকিট দেবে, তিনি বলবেন হ্যাঁ আমি যোগ্য, আমি দাঁড়াবো, না আমি যোগ্য নই, আমি দাঁড়াবো না। এই কনভারসেশনটা সোশ্যাল মিডিয়াতে কেন হবে? এটা তো আপনার পার্টি অফিসে হবে, টিকিটটা দেওয়ার আগে হবে, হলো না? না, এটা আমাদের যে আলোচনা, যে আমাদের প্ল্যাটফর্ম আছে কাজ করার, তাতে পার্টি যেভাবে টিকিট সবার নাম প্রথম লিস্টে বার করেছিলেন, পবন সিংয়েরও প্রথম লিস্টে আসানসোলের নাম ছিল। তারপরে পবন সিংয়ের অন্য কোনো জায়গায়, অন্য কোনো লোকসভা কেন্দ্রে এমনটা ঘটেনি যা আসানসোলে ঘটলো। না, এরকম তো আপনি টিএমসিও দেখবেন অনেক চেঞ্জ করেছে, সিপিএমও করেছে, কংগ্রেসও করেছে, এত দূর পর্যন্ত মায়াবতীও চেঞ্জ করেছেন, সাপা পার্টিও চেঞ্জ করছে, ওর সিস্টেমের হিসাবে সবাই চেঞ্জ করছেন। আমাদের যে প্রার্থী যিনাকে আমরা বানিয়েছি, আপনাদের একমাত্র প্রার্থী যিনি চেঞ্জ করলেন, না উনি নিজের ইচ্ছা, যদি কোনো কারণ হতে পারে, ব্যক্তিগত কারণ হতে পারে, একটা লোকসভা লড়তে হবে, তো একটা বাংলার পরিবেশ আছে, পশ্চিম বাংলার পরিবেশ আছে, যেখানে সন্দেশকারীর মতন ঘটনা ঘটে। ভয় পেলেন সহজ? না, সে একটা বাঙালি পরিবেশে উনি হয়তো নিজেকে সুটেবল ভাবতে পারেননি, বাঙালি হিসেবে ফিট নয়। আচ্ছা, শত্রুঘ্ন সিনহা কিভাবে বাঙালি হিসেবে ফিট এটা আমি জানি না। ভয় পেল বিজেপি, তাই ক্যান্ডিডেট বদলে দিল, মানে ক্যান্ডিডেট নিজে উইথড্র করলো। একদম ভয় পেয়ে গেছেন। ওনার যিনি ক্যান্ডিডেট প্রথম হয়েছিলেন, ভোজপুরি গায়ক, বাংলার মহিলাদেরকে নিয়ে অশ্লীল গান করেছেন, তিনি সাহস পাবেন কি করে মানুষের কাছে এসে বাংলায় ভোট? তিনি তো আর ক্যান্ডিডেট নন, এখন যিনি ক্যান্ডিডেট এসএস আলুওয়ালিয়া। এবার আজকের কথা, আমি একটা মজার কথা আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করতে চাই যে কিছুদিন আগে সন্দেশখালিতে
এক আইপিএস অফিসারকে, পরমজিৎ সিং মনে হয় আইপিএস অফিসারের নাম, যিনি শিখ আছেন সম্প্রদায়ের, পাগড়ি পরেছিলেন বলে তাকে খালিস্তানি বলা হলো। আজকে ওনাদের যে ক্যান্ডিডেট হয়েছে আসানসোল লোকসভাতে, আলুবালিয়া, এসএস আলুবালিয়া, উনি তো শিখ সম্প্রদায়ের। তো উনি তাহলে খালিস্তানি বটেন কি না বটেন না? তাহলে ওনাকে কি ভোটটা দেওয়া যেতে পারেন? সেটা কি আমাদের বিজেপি মিত্র বলতে পারেন আমাদেরকে? বেশ, এসএস আলুওয়ালিয়া খালিস্তানি নন, কেউই খালিস্তানি নন, কোনো পাগড়িদারি কেউই খালিস্তানি নন। যারা শিখ সম্প্রদায় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, ভুল হয়েছিল তো অগ্নিমিত্রা পল কিংবা শুভেন্দু অধিকারীর হট করে খালিস্তানি বলে দেওয়া ভুল হয়েছিল তো? দেখুন, যেটা যে সময় যা বলা হয়েছিল, রাজনীতিতে কখন কি কথা, না, মানতে হবে ভুল হয়েছিল, কোনো সম্প্রদায়কে হাট করা উচিত নয়। তখন খালিস্তানি যে ওয়ার্ডটা ইউজ করেছেন, শুভেন্দু অধিকারী করেছেন কি না অগ্নিমিতা, ওটা দেখা হয়নি না, ওটা ভুল বলে কোনো কিছু নাই। আজকে আসানসোল লোকসভা সিটে এখানে এসএস আলুওয়ালিয়াজিকে আমরা যে ক্যান্ডিডেট করেছি, তাতে আপনি দেখবেন এই যে অল্পসংখ্যক ভোট বলি আমরা, মাইনরিটি, তো উনি তো মাইনরিটি হিসাবে আমরা ওনাকে প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা সেটা নয়। বাদ দিতে পারবে না, এরা তিনটে জিনিসকে বাদ দিয়ে দিক, তারপর এরা ইলেকশনটা লড়ুক। প্রথম হচ্ছে হিন্দু মুসলিম, দ্বিতীয় হচ্ছে মন্দির মসজিদ, তৃতীয় হচ্ছে পাকিস্তান হিন্দুস্তান। এই তিনটে শব্দকে বাদ দিয়ে পরে এরা যদি রাজনীতি করতে পারে, আমার মনে হয় বাদ দিয়েছে। বাদ কি দেননি? ইনাদেরকে সেই তো খালিস্তানি আসছে। খালিস্তানিটা তুললেন আপনি? হ্যাঁ, তো খালিস্তানি তো এসছে। আজকে এসএস আলুবালিয়া কি তাহলে খালিস্তানি? একদমই নয়, একদমই নয়। ওনার বক্তব্য কংগ্রেস এই করে 70 বছর দেশকে মাটি মিটেট করেছে। আপনি এদের এখন জাহাজ ডুবে আছে, এরা অক্সিজেন খুঁজে বেড়াচ্ছে। তবে এটা তো মানবেন যে সেদিন যেটা সেই আইপিএস অফিসারকে বলা হয়েছিল ভুল, সে তখন কি বলেছেন দাদা বলুন না ভুল, জানেন তো ভুল। না, যদি কেউ কোনো ধর্মকে হার্ট করা আমাদের কোনো কাজ নয়। এখন যেভাবে আপনি খালিস্তানে নিয়ে যেগুলো শুনছেন, সেগুলো যেভাবে আতঙ্কবাদীরা যেভাবে খালিস্তান থেকে যুক্ত আছে, আর এবারে তখনকার সময় তখন যেভাবে বলা হয়েছে সেটা তখনকার ব্যাপার ছিল। এখন ইনারা সনাতনী দুশ্মন আছেন, সনাতনকে ইনারা আমরা ধর্মে যাব না, আমার মনে হয় এখানে কিছু ভুল হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে আপনারা এইখানে আসানসোলে উন্নয়ন কি করলেন? সরকার আপনাদের, বিধানসভা আপনাদের, আপনারা কি উন্নয়ন করলেন? বিষয়টা খুব পরিষ্কার। সামনের নির্বাচনটা হচ্ছে লোকসভা কেন্দ্রিক, অর্থাৎ ভারতবর্ষে এই মুহূর্তে যে সরকার আছে তার বিরোধী দল হিসেবে আমরা এই মুহূর্তে আমরা কিন্তু নির্বাচনে লড়ছি। আমাদের যিনি সরকারে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যেটা করতে পেরেছি, যতটুকুই করতে পেরেছি এই 11-12 বছরের সরকারে, আমাদের আসানসোল লোকসভা কেন্দ্র প্রথমে শিক্ষার দিকে যাচ্ছি। আমরা শিক্ষাতে আপনি যান, কাজী নজরুল ইসলামের একটা নজরুল বিশ্ববিদ্যালয় আমরা আসানসোল লোকসভার মধ্যে দিতে পেরেছি। আমরা সুপার স্পেশাল মানুষের দৈনন্দিন জীবনের মান কতটা বাড়লো? দেখুন, দৈনন্দিন জীবনের মান কতটা বাড়লো সেটা মানুষ তার ভোট বাক্সে প্রতিফলিত করবে 13 তারিখে। বেড়েছে কি বাড়েনি সেটা মানুষ তার বেড়েছে কি বাড়েনি, মানে একটা দিন মজুরের, একটা কয়লা খনি শ্রমিকের, একটা শ্রমিকের দৈনন্দিন জীবনের মান বেড়েছে কি বাড়েনি? শ্রমিকের, মানুষের এবং আম জনগণ যারা আর কি ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি, দুজনেরই সাংসদ তিনি। এটা হচ্ছে প্রথম কথা। ডেমোক্রেটিক পার্লামেন্টারি কার পলিটিক্স কথা বলছেন? যিনি এখান থেকে ভোটে দাঁড়িয়েছেন বা জিতেছেন, শত্রুঘ্ন সিনহা। আমি শত্রুঘ্ন সিনহার কথা বলছি, বা তার আগে ওই 1.5 বারের সাংসদ যিনি বিজেপি ছিলেন, সেই 1.5 বারের সাংসদ বাবুল সুপ্রিয়র কথা বলছি, যিনি এখন ঝপাং করে তৃণমূলে চলে গেছেন। যাই হোক, তখন তিনি দাঙ্গাবাজ ছিলেন, এখন তিনি দারুণ লোক, একদম কোলে বাছা বাবা বাছা করে রাখা যায়। ভালো কথা বললো ভাই, আমি আসছি। বাবুল সুপ্রিয়কে তো আপনারাই দাঙ্গাবাজ বলেছিলেন, মনে আছে? আসানসোলে কত মার দাঙ্গা আপনারাই তো বলেছিলেন। এখন ভালো ছেলে। দেখুন, দলের ক্ষেত্রে একটা তো খুব পরিষ্কার কথা, কোন সময় কে কি কথা বলবে সেটা খুব পরিষ্কার। প্রিয় হেসে ফেলছেন। না, হেসে ফেলার বিষয়টা হচ্ছে হেসে ফেলা। লক্ষ্য করে দেখবেন, কখনো ঋতব্রত সিপিএম থেকে বহিষ্কৃত হয়, কখনো আসে। আবার যিনি গামছা কাঁধে নিয়ে সিপিএমের প্রতিনিধিত্ব করতে এসছেন, তারই গামছার প্রতীক ছিলেন রেজ্জাক মোল্লা, উনিও কখনো এসেছিলেন। বিষয়টা হচ্ছে রাজনীতিটা, বিষয়টা হচ্ছে নীতির কথা, বিষয়টা হচ্ছে নীতির। তো একটা কথা আছে জানো তো, যদি কেউ কাঁচের ঘরে থাকে তাই বাইরের দিকে ঢিল মারতে নেই, তার দিকেও ঢিল আসবে। রেজ্জাক মোল্লা, ঋতব্রত, সত্যি তো বামেদের কাঁটা। আরো 6টা নাম আমি বলছি, খগেন মুর্মু আমি বলছি, সুনীল মণ্ডল আরো আমি বলছি, লক্ষণ সেট। কিন্তু এরা গেছে, এদের কোনো ইনকামিং সিস্টেম নেই। ওনারা এখানে বলে দিন যে আমাদের ইনকামিং সিস্টেম নেই, অনলি আউটগোয়িং আছে আমাদের, চলে যান। আপনার যে হবে তো দলটার কিছু থাকতে হবে। দলটার আছে, পঞ্চায়েত দেখিয়ে দিয়েছে 14%। যে শূন্য, যে গোটা ভারতবর্ষে 3টে রাজ্যে ক্ষমতায় থাকার পর, পশ্চিমবঙ্গে 34 বছর ক্ষমতায় থাকার পর যে দলটিকে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যাত করে, সেই দলে যাবে কি করে? সেই দলে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ তাদের
আপনাদের কাছে নীতি আদর্শ শূন্য শূন্য আপনাদের একটা স্লোগান আমি বারবার শুনি যে হ্যাঁ আমরা হয়তো বিধানসভাতেও শূন্য, আমরা দুর্নীতিতেও শূন্য, ইলেকটোরাল বন্ডেও শূন্য, কিন্তু এই স্লোগান কি আর মানুষ নিচ্ছে? প্রয়োজন নেই। আমি বলতে চাইছি মানুষ আমাদেরকে শূন্য করেছে, তাও তার জায়গায় কাউকে একটা নাম্বার ডিভিডেন্ড দিয়েছে, ক্রেডিট দিয়েছে। এখন আমি যেখানে আপনি আমাকে প্রশ্নটা করেছেন আগে আমি সেইখানে ফিরেছি, তারপর আমি ওই প্রশ্নটার উত্তর দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে এখানে যিনি সাংসদ ছিলেন তিনি বাবুল সুপ্রিয় হতে পারেন, তিনি শত্রুঘ্ন সিনহা হতে পারেন। শত্রুঘ্ন সিনহা লাস্ট 2.5 বছরে আপনি জিজ্ঞেস করেন যে এখানকার মানুষের দৈনন্দিন জীবনের কী উপকার হয়েছে। 2.5 বছরে শত্রুঘ্ন সিনহার যে কোনো পার্লামেন্টারি ডিবেটে পারফরমেন্স ইজ জিরো। তাহলে তিনি এই 1.5 বছরে বা 2.5 বছরে 1.5 বছরে বা 2.5 বছরে ওনার পারফরমেন্স যদি কিছু না থাকে তাহলে দৈনন্দিন জীবনের উপকারটা কে করবে? দৈনন্দিন জীবনের উপকারটা কে করবেন? আমি আসবো শক্তিদ্র সিনহার ব্যাপারে আপনাদের কাছেই আসবো, কিন্তু বাবুল সুপ্রিয়র ব্যাপারে আবার আপনাদের কাছেই আসতে হবে। কি অদ্ভুত কেলো বাবুল, বাবুল সুপ্রিয় আবার জিতলো আপনাদের টিকিটে, ব্যাপারটা কি? বাবুলদাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যখন আসানসোলে 2014-তে कि हमें बाबुल दो, हम आसनसोल का विकास करेंगे। বাবুল দিয়া ফির क्या हुआ? হ্যাঁ, বিকাশ হয়েছে, হয়েছে? একদম হয়েছে। আপনি যে রাস্তা ধরে এসছেন, এই যে হিন্দুস্তান কেবলের কথা বলছেন তো 164 কোটি টাকা, এক মিনিট কি বলছো? দিদি এসে এখানে বলেছিলেন আপনার এখানে দিদি আছে আর আমি ওখানে আছি, আমাকে বাবুল দিন, দোনো হাত মে লাড্ডু পাবেন। তো দোনো হাতে লাড্ডু দেখিয়ে দিয়েছে, পাশে পয়সা পাবেন। বাবুল সুপ্রিয় আপনি বলছেন আপনাদের দলে থাকাকালীন অনেক কিছু করেছে? করেছেন মানে আমরা করিয়েছি, আমরা কার্যকর্তারা করিয়েছি। আপনারা করিয়েছেন? কি করিয়েছেন? আজকে কুলটিতে 1 কোটি টাকার কাজ হয়েছে। আপনি বলুন, আজকে 1 কোটি টাকার কাজ হয়েছে। হিন্দুস্তান কেবলসের অবস্থাটা কি? লাড্ডু গিয়ে খেয়েছিলেন না? হিন্দুস্তান কেবল হিন্দুস্তান কেবলে 164 কোটি টাকা দিয়েছি। যদি আরে এতদিন কেন দিতে পারলে না? এতদিন শুনুন দাদা এতদিন দিতে পারেনি কেন? যে লেফট এখানে বংশগোপাল চৌধুরী বিকাশ চৌধুরী থাকাকালীন বন্ধ করেছিল। বাবুল সুপ্রিয় সাংসদ থাকাকালীন কাজ করেছে, ওগুলো কাজ করেনি। আপনি এবার বলুন। সোজা কথা হচ্ছে, সোজা বিষয়টা হচ্ছে মানুষের ভোট নিয়ে বাবুল বাবু নির্বাচিত হয়েছিলেন, সেই সময় বিজেপির কাজ করেছিলেন, বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন। তার সংসদ কোটার টাকা থেকে যেটুকু কাজ তারা করতে পারে। সিপিএম এর বন্ধু এই মুহূর্তে চিৎকার করে, সাহেব আপনি এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে যাচ্ছি না, আমি সরাসরি প্রশ্নটা করছি। এই আসানসোল লোকসভা কেন্দ্রের স্বাধীনতার পর থেকে সিপিএম কিন্তু বহুবার, ভালোও বলতে পারবেন না, খারাপও বলতে পারবেন না। ভালো না, বহুবার জিতেছে। উনি কিন্তু প্রশ্ন করছেন বাবুল সুপ্রিয় বাবার টাকায় করেছে, করেছে কি করেনি? বাকিরা আপনি আগে তথ্য বলবে, বলুন, সে কথা বাবুল তথ্য বলবে। সুপ্রিয় করেছে কি সে করেনি? কথা তথ্য বলবে। বাবুল সুপ্রিয় উনি এড়িয়ে গেলেন। আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার একটা দায়বদ্ধতা আছে দলের দিকে। বাবুল সুপ্রিয় এখন আপনার দলে, আপনি অবভিয়াসলি বলতে পারবেন না যে ভোটের সময় যে বাবুল সুপ্রিয় বিজেপির হয়ে কাজ করেছিল, নাম্বার কাটা যাবে। কিন্তু সত্যি কথা বলুন তো, এসএস আলুওয়ালিয়া কাজ করবেন? কোনো মতে করতে পারে না। শত্রুঘ্ন সিনহা কি করলেন? শত্রুঘ্ন সিনহা তথ্য প্রচুর কাজ করছে। উনি একদম 17 নম্বর ওয়ার্ড আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। একটু জনতার কাছে যাবো, বলুন কি কাজ করলো শত্রুঘ্ন সিনহা? 2 বছরে তো দেখতেই পাওয়া যায়নি, উনি তো এখনো আসছেন না। দেখতে পান না? না কোথায় দেখতে পান সাংসদকে? দেখতে পাই না আমরা। করে দিয়ে চলে গেছে, যবে থেকে টিকিট পেয়েছে কিছুই কাজ হয়নি। যা মনোজটা হচ্ছিল তা বন্ধ হয়ে পড়ে আছে। সব খামোশ। মাত্র 1.5 বছর শত্রুঘ্ন সিনহা এখানে বিজয়ী হয়েছেন। হ্যাঁ, 1.5 বছরে তার আগে বাবুল সুপ্রিয় কাজ করেছিলেন। আমি কথাটা শেষ করিনি, তারপর ওটাই যাচ্ছি। 1.5 বছরে তিনি তার এমপি কোটার টাকা হচ্ছে হিসেব করলে 10 কোটিরও কম, 13 কোটি টাকার কাজ করেছেন। কুলটিতে 17 নম্বর ওয়ার্ডে, সেখানে চার্চের ওখানে কমিউনিটি সেন্টার থেকে বিভিন্ন জায়গায় মানে হাইমাস লাইট বিভিন্ন জায়গায় হয়েছে, কুলটিতেই হয়েছে। এবার একটা জিনিস তিনি পেয়েছেন খুব কম সময়, এতটুকু টাইম দেওয়া উচিত। কুলটি স্টেশন বাবুল সুপ্রিয় আরো বলে দিচ্ছি, আমি কাজ বুঝতে পেরেছি। ওই আলো আমি বুঝতে পেরেছি আলো। কিন্তু এবার আপনি আমায় বলুন বাবুল সুপ্রিয় কাজ করেছেন কি করেননি? দেখুন, বাবুল সুপ্রিয় ছিলেন এমন একটা রাজনৈতিক দলে যে সেই রাজনৈতিক দল থেকে খালি জুমলা করা যায়, কাজ করা যায় না। শুধু জুমলা করা যায়, কাজ করা যায় না। প্রকল্প কে করেছে? তার আগে যে বংশগোপাল ছিল 133 কোটি টাকার হিসাব দিতে পারে, ঘর পৌঁছে গেছিল, সেইগুলো কে করেছে? জিতেন দা তিওয়ারি তখন আমাদের এখানকার মেয়র ছিল। কেন্দ্রের টাকা কেন ফিরে গেছে? কেন কাজ করতে দেওয়া হয়নি? তো কাজটা করবে কোথা থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ করতে দেয়? এখন এরকমই হচ্ছে। টাকা আসে, আচ্ছা বেশ, এখন জিতেন্দ্র তিওয়ারি কোথায়? এখন এখন আমাদের দলে কাজ করতে না দিলে মানুষ কি করবে? ঘরের বউকে যদি খেতে না দিই তো বউ কি শ্বশুর ঘরে থাকবে? দেখতে পায় না। সামনে আপনি যান, এখানে একটা কর্পোরেশন দিনকে দিন খারাপ হয়ে আছে, ওইটা তৈরি করতে পারে না। আমি সাথে ঘর করবে কি বলছেন? ঘরের বউকে যদি আমরা মারধর
করি তো ঘরের বউ কি ঘরে থাকবে, ডিভোর্স নেবে, তেমনি জিতেন্দ্র তিওয়ারি। উনি বলছেন ঘরের বউকে মারধর করলে ঘরের বউ ডিভোর্স নেবে, তাহলে বাবুল সুপ্রিয় কেন ডিভোর্স দিল বিজেপিতে? না না, উনি আলাদা করে একটা উদাহরণ দিয়েছেন। উনি জিতেন তিওয়ারির সম্বন্ধে বলছেন। না না, জিতেন্দ্র তিওয়ারি এক সময় এখানে তৃণমূলে ছিল, এখন বিজেপিতে আছে। বিজেপিতে আছেন। এই দলে লোক যাচ্ছে আসছে। ওনার সেই কথাটা টেনেই বলছি, তাহলে বাবুল সুপ্রিয় কি আপনারা মারধর করেছিলেন যে ফিরে চলে গেল? পার্টিতে কেউ কাউকে মারধর করে না। জিতেন্দ্র কাজ করতে দেননি নাকি? জিতেন্দ্র তিওয়ারিকেও কেউ টিএমসিতে মারধর করেনি যে উনি বিজেপিতে এসেছেন, ঠিক আছে? আর ইনি বিজেপি থেকে টিএমসিতে গেছেন, ইনাকেও কেউ মারধর করেনি। আমরা যা 2014 থেকে 2019-এর অর্ধেক সময় যা কাজ করেছি আপনাকে বলবো, 1000 ক্যান্সার পেশেন্টের আমরা ট্রিটমেন্ট করিয়েছি। সীতাবাড়িতে 2 কোটি টাকার বেশি থেকে কাজ করেছি। আপনার এখানে আপনি হয়েছে, সব কাজ হয়েছে। একটাও কোথাও নেই। এখানে এতগুলো পাবলিক দাঁড়িয়ে রয়েছে, হতে পারে অন্যান্য দলের সমর্থক, তাদের কাছে আপনারা প্রশ্ন করুন যে বাবুল সুপ্রিয় এখানে কি করছে। বাবুল শুধু পয়সা বসুল করে। আচ্ছা বেশ, একটু কংগ্রেস আর বামেদের কথাও শুনবো, কংগ্রেস আর বামেদের কথা। আচ্ছা, বাবুল সুপ্রিয় ঠিক কি কাজ করেছেন, কিংবা শত্রুঘ্ন সিনহা কি কাজ করেছেন, নাকি কাজ করেনি? বাবুল সুপ্রিয়কে আমরা মাঝের মধ্যে দেখতে পেতাম, মাসে একবার আসতো। এই এখানে একটা জায়গা আছে লক্ষ্মীপুর গেট বলে, সেখানে একটা চায়ের দোকানে আসতো, চা খেত, একটু সব ছেলেদেরকে নিয়ে একটু নাচ গান করে সীতাবাড়ি যেয়ে পিকনিক করে চলে যেত। শত্রুঘ্ন সিনহার রইল কথা, উনি তো 1.5 বছর না 2.5 বছর হয়েছে, একবার থেকে 2বার দেখেছি হয়তো, তা পার্টির মিটিংয়ে। এলাকার উন্নয়নে বাবুল সুপ্রিয় জিরো, শত্রুঘ্ন সিনহাও জিরো। তাহলে কাজটা করলো কে? এই এলাকাতে কি কোনো কাজই হয়নি তার মানে, নাকি? কেউ করে নাই কাজ, কাজ কেউ করে নাই। না সিপিএম করেছে, না বিজেপি করেছে, না কংগ্রেস করেছে, কেউ পার্টি কাজ করে নেই। হ্যাঁ, এবার একটু বলুন, মানে না এখানে একজন আম জনতা বলছে না সিপিএম করেছে, না তৃণমূল করেছে, না বিজেপি করেছে। আসবো। প্রথম কথা, 134 কোটি টাকার জল প্রকল্প, পাশে আমার তৃণমূলের বন্ধু আছে, দাদা আছে। জামুরিয়াতে 132 কোটি টাকা স্যাংশন হলো, জামুরিয়াতে বাড়ি বাড়ি জল পৌঁছে গেল। রানীগঞ্জে 123 কোটি টাকা বংশবাবুর আমলে স্যাংশন হলো, প্রাক্তন সাংসদ বাড়ি বাড়ি জল পৌঁছে গেল। জল কোথায় পৌঁছালো না? যেখানে তৃণমূলের কর্পোরেশন ছিল, মিউনিসিপ্যালিটি ছিল। এখানে উজ্জ্বল বাবুরা যে তৎকালীন বিধায়ক, তারা এখান থেকে বললেন না ওটা আমাদেরকে করতে হবে, ভাগ বখরার ব্যাপার থাকতে পারে, আমি জানি না, হতে পারে ভাগ বখরার ব্যাপারের জন্য তারা এখান থেকে কোর্টে কেস ফেস করে পরে তারা বললেন যে মিউনিসিপ্যালিটিতে আমরা আমাদেরকে করতে দিই। জলটা আটকালো কেন? এই জল প্রকল্প, এই জল প্রকল্পের টাকা কেন ফেরত গেল? আর মানুষের জল তো খুব বেসিক দাবি। শুনুন, জলটার ব্যাপারে সৌগত রায় সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী, যে বাজেটটা ধরা হয়েছিল, এখান থেকে যে ডিপিআর তৈরি করা হয়েছিল, সেই ডিপিআর এর সাথে অনেক ক্ষেত্রে ম্যাচ করে। কংগ্রেসের সমস্যা শুধু নয়, সিপিএম এক মিনিট ভুল তথ্য না মানুষকে ভুল তথ্য দেবেন না। ঘটনাটা হচ্ছে 134 কোটি টাকা সিপিএম যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে নিজের তত্ত্বাবধানে কাজ করা। ভোট সেদিনকে তৃণমূল তত্ত্বাবধান নয়, এডিডিএ একটি স্বয়ংশাসিত সংস্থা। তাহলে বলুন যে এডিডিএ সংস্থা থেকে এখন বর্তমানে কাজটা হলো কি করে? যদি এডিডিএ এর উপরে অবিশ্বাস ছিল তাহলে এডিডিএ করবে কেন? কর্পোরেশন থাকাকালীন এডিডিএ, পৌরসভা থাকাকালীন এডিডিএ করবে, এই শখটা জায়গা কি করে? বেশ, আসানসোল এডিডিএ মানে হচ্ছে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি। জল তো আমজনতার বেসিক রাইট। আপনি বলছেন মিউনিসিপ্যালিটি করবে, এডিডিএ কেন করবে? উনি বলছেন এডিডিএ করার কথা ছিল, এডিডিএ কেন করবে না? আমার বক্তব্য হচ্ছে যে ইচ্ছা সেই করুক, এডিডিএ করুক, এবিসিডি করুক, ডিএফ করুক, XYZ করুক, কিছু যায় আসে না। মানুষ জল কেন পেল না? কুলটির মানুষ বঞ্চিত হলো। এবার আমাকে একটা কথা বলুন যে টিএমসির মানুষ যিনি বলছেন, তার মানে এবার দাঁড়ান, এবার একটা কথা আছে, এডিডিএ নিয়ে যদি রিজিড হতে হয় তাহলে বামপন্থের দোষ। আর জানি জোট সঙ্গী দাদা, দোষটা দোষ মানুন। আর যদি মিউনিসিপ্যালিটি নিয়ে হয় তাহলে তৃণমূলের দোষ। তার মানে দুদিকেই দোষ ছিল। লজিক্যালি বলছি, যখন সেন্ট্রালে কংগ্রেস ছিল 132 কোটি টাকা জল প্রকল্প পাস করা হয়েছিল, স্যাংশন করা হয়েছিল, সেটা এডিডিএকে দিয়েছিল। এখানে মিউনিসিপ্যালিটির কোনো দরকার ছিল না যে আমি করবো করার রিজনটা কী ছিল? তারপর কেস হলো, যেটা আমার ভাই বললো, কেস হয়েছে, সব হয়েছে। তারপর 133 কোটি টাকা যখন দেখছে রিটার্ন যাবে, একটা লিমিটেড অফার থাকে তো, টাইম থাকে তো, না ওই টাইমের মধ্যে তো কাজটা করতে হবে। হঠাৎ যখন যাবে তার আগে কী করলো, 32 কোটি টাকার পাইপ কিনে ফেলে রেখে দিল। সেই 32 কোটি টাকার পাইপটা তো কিনে রইলো, আর 100 কোটি টাকা রিটার্ন চলে গেল। কিসের জন্য 32 কোটি টাকার পাইপ? কেন কিসের জন্য 32 কোটি টাকা ফেরত গেল? আবার তথ্য ভুল। আমরা বলি কংগ্রেস সিপিএম যে তথ্যটা বারবার দেয় না, এরা জোর সঙ্গে, এটা মিথ্যাচারটা এরা স্বভাবে পড়ে। প্রথম কথা হচ্ছে এডিডিএ কে কোনো স্যাংশন দেওয়া হয়নি। সেদিনকে যে ডিপিআরটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু তৎকালীন কুলটি পৌরসভার থেকে ডিপিআর তৈরি হয়, কখনোই সেটা এডিডিএ তৈরি হয়নি। তাহলে যখন এডিডিএ ডিপিআর নয়, তাহলে কি করে মিউনিসিপ্যালিটির করার অধিকার নেই আপনি বলতে পারেন? প্রথম প্রশ্ন আমি বলছি,
যখন একটা লিগ্যাল রাইট, একটা লিগ্যাল যখন ইস্যু তৈরি হয় যে আমার একটা অ্যামাউন্ট অফ মানি সেন্ট হচ্ছে, সেটা কার কাছে সেন্ট হবে? তাহলে সেটা নিশ্চয়ই হয় মিউনিসিপ্যালিটির নামে সেন্ট হবে, অথবা যিনি তৎকালীন সাংসদ তিনি যখন টাকাটাকে অ্যালট করছেন, তিনি কোন অথরিটিকে অ্যালট করছেন? তিনি এডিডিএকে অ্যালট করছেন, তিনি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিকে অ্যালট করলেন। তিনি আবার ভুল হচ্ছে। প্রথম কথা হচ্ছে সে সময় সাংসদ কে ছিলেন আসানসোলের, উনি কি বললেন যে সাংসদ এটা কি সাংসদ তহবিলের ছিল? আচ্ছা বেশ, বেশ আরো অনেক কিছু আছে। জিনিসটা হলো আপনারা এডিডিএ বললেন, মিউনিসিপ্যালিটি বললেন, অনেক কিছু বললেন, কেন টাকা চলে গেল কে কেন্দ্রে। আমি একটাই জিনিস শুনলাম, জনতা জল পেল না। আমি এর বাইরে কিছু শুনলাম না। এবার বাড়িতে বাড়িতে জলের কলের লাইন পৌঁছে গেছে এবং সেটা আজকে কিনে খাচ্ছে। আচ্ছা বেশ, জল কি কেউ কিনে খাচ্ছে নাকি বাড়ি বাড়ি গেছে? দিবঙ্কর রয়েছে। ইলমাস, আমি যেটা প্রথমে তোমাদের জানাতে চাইছি, এই দেশে 543টি লোকসভা আসনের মধ্যে আসানসোল লোকসভা কেন্দ্র অন্যতম গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল লোকসভা কেন্দ্র। সেখানে যেমন জলের একটা ইস্যু রয়েছে, পাশাপাশি কোথাও কি মূল্যবৃদ্ধি, কোথাও বেকারিত্ব, কোথাও গণতান্ত্রিক অধিকার সুরক্ষা, এসব ইস্যুও কি কাজ করবে আগামী লোকসভা কেন্দ্রে? আগামী লোকসভা ভোট 13 তারিখে পরীক্ষা হবে, 4 তারিখে ফল প্রকাশ হবে। তার আগে আমি বিজেপি সমর্থকদের কাছে জেনে নেব মাদের এবারের ভোটের ইস্যু কি। আমাদের প্রথম ইস্যু মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে। প্রথমে এরা বলছে আমরা মা মাটি মানুষ, মায়ের তো কোনো এখন মানুষ চারিদিকে টিভিতে দেখেই নিয়েছে সন্দেশকারীতে কি হচ্ছে, মায়ের কি উন্নত। মাটিতে প্রচুর পরিমাণ। আপনি বলুন। মারা এখন পায়ের নিচে দিনরাত ধর্ষিত হচ্ছে, মাটি তো ফাঁকা হয়ে গেছে গলা বায় চুরি করে। আর মানুষের তো কোনো হুঁশই নেই, না হলে পরে টিএমসি লোকের মতন লোকে ভোট দিত না। আজ নাহলে আসানসোলের এই অবস্থা হয়। সুন্দরবন থেকে কয়েকশো কিলোমিটার দূরে আসানসোলে উঠে আসছে সন্দেশখালী ইস্যু। এরপরে নিশ্চয়ই আপনারা মণিপুর হাতরাস বলবেন। এই এখনই বিজেপির সমর্থক যে কথাটা বললেন সন্দেশখালী নিয়ে, আমি বলবো এখানে তৃণমূল সরকার আর আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তথা উত্তরপ্রদেশের বিজেপি সরকার একটু উন্নয়ন আর হাতরাসের নিয়ে কথাটা বলুক। এরা হচ্ছে এক পক্ষ বলে মা মাটি মানুষ, এক পক্ষ বলে বেটি বাঁচাও বেটি। কংগ্রেসের সঙ্গে নিশ্চয়ই তৃণমূলের এক থাকবে। আসবো। আমি খালি এটার আগে আপনার জল নিয়ে যেটা বললেন একটা কথা আমি প্লিজ আমি বলছি, এটা কিন্তু তখন যেটা হয়েছিল, তখন কুলটিতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যৌথ পুরসভা ছিল এবং যে ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে ডিপিআর তৈরি হয়েছিল বাচ্চু রায়, তিনি কংগ্রেসের প্রতিনিধি ছিলেন। আমি বলছি এখন তৃণমূলে আছেন, সেই সময় তিনি ছিলেন কিন্তু কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর এবং কংগ্রেস দ্বারা মানে প্রতিনিধি হিসেবে ভাইস চেয়ারম্যান ছিলেন। সেই সময় আমরা যে মামলাটি করেছিলাম, কুলটি পুরসভা যে মামলা করেছিল, সেই মামলাটা ছিল রাজ্য সরকারের এক দপ্তরের হাতে দেওয়ার। আমরা রাজ্য সরকারের একটা দপ্তরের এমডিসির হাতে দিয়ে এই প্রকল্পটা কাজ করাতে চেয়েছিলাম। আমরা কিন্তু বলিনি কুলটি পুরসভা কাজটা করবে, কারণ আমরা মনে করি কুলটি পুরসভা বা এডিডিএর সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না যা দিয়ে জল প্রকল্প করা যেতে পারে। রাজ্য সরকারের দপ্তর দিয়ে আমরা করাতে চেয়েছি। আপনাদের এই উন্নয়নের মাঝেও কুলটি কিন্তু উলটপুরাণ দেখিয়েছে। কুলটির সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়েছে বলবেন না, কুলটি থেকে এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা আমি আবার বলছি, রাজনৈতিক পাটিগণিতে অনেক কিছু গল্প হয়। যে কংগ্রেস তার আগের বার 42,000 ভোট পেয়েছিল কুলটিতে, তারা সেই সিপিএম কংগ্রেস জোট 7,000-এ নেমে আসে। ভোটটা কোন দিকে ট্রান্সফার হয়েছে বুঝতে খুব একটা অসুবিধা হয় না, এটা ভোট ট্রান্সফারের খেলা। কারণ গোটা পশ্চিমবাংলার রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি আলাদা। পশ্চিমবাংলায় একদিকে তৃণমূল আর একদিকে বাকি 3 দল। তো এটা ওকে ইলমাস, আমি তোমার কাছে আবার ফেরত আসবো। ইস্যু কি আসানসোলে? ভোটের ইস্যু কি? মূল্যবৃদ্ধি, বেকারিত্ব, নাকি অন্য কোনো নাগরিক সুরক্ষা নিয়ে আসানসোলের মানুষ এবারের 13 তারিখের যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষায় ইস্যু কি ইলমাস? ইস্যু সত্যি তো, ইস্যুটা কি? মানুষ কেন ভোট দেবে, কি নিয়ে ভোট দেবে? আমি একটা ইস্যু খুঁজে পেয়েছি, তা হলো জল নিয়ে বিস্তর জল ঘোলা আছে, তাই তো? জল নিয়ে জল ঘোলা। আপনারা আর কি বলবেন, না আপনারা এর ভেতর নেই, এই জলের গল্পে আপনারা নেই থ্যাঙ্কফুলি। কিন্তু আপনি একটা সহজ কথা বলুন, আপনারা কি দেবেন মানুষকে? এসএস আলুওয়ালিয়া কি দেবে? আমরা মানুষকে অমৃত প্রকল্প মাধ্যম থেকে 1,000 কোটি টাকা এখানে সেকশন করেছি। আজকে যে অমৃত প্রকল্পে কুলটির মানুষরা জল পাচ্ছে, কুলটির মানুষকে আমরা দেব মানি ঠাকুর। বলুন কেন?
ওনারা আমাদেরকে এমএলএও দিয়েছেন আর ওনারা আমাদেরকে হাফ বিধায়ক হাফ সাংসদ দিয়েছিলেন। হাফ সাংসদ নয়, হাফ সাংসদ নয়। আমি যদি পরিবর্তন করে চলে যাই, আমি যদি পরিবর্তন কোথায় কোথাও চলে যাই, আজকে আমি এখানে আছি, কাল পরিবর্তন করে ওখানে চলে যাই, তো পার্টির তো দোষ নয়, এটা এটা আমার ব্যক্তিগত দোষ। উনি ব্যক্তিগত বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত দোষ ছিল, ব্যক্তিগত স্বার্থ, দোষ নয়, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের জন্য উনি দলটা চেঞ্জ করেছেন। ব্যক্তিগত স্বার্থের জন্য আপনারা বাবুল সুপ্রিয়কে ছিনিয়ে নিলেন, ছো মেরে নিয়ে চলে আসলেন। যদি তাই হয় তাহলে চিন্তা তো দেরি হলো, 1.5 বছর 2 বছরের উপর লাগলো। জিতেন তিওয়ারি 1.5 বারের সাংসদ কারণ জিতেন তিওয়ারি উনি কি ব্যক্তিগত স্বার্থে বেরিয়ে গেছেন? আচ্ছা ভাই তবে একটা নাম হঠাৎ করে মনে পড়ে গেল, লালা। লালার নাম আসানসোলে খুব পপুলার। এবার লালা কেসটা কি? প্রতি মাসে লালার বাড়িতে ভাইপো ব্যানার্জি যেতেন, বলুক কি কারণে যেত, প্রমাণ কি? হ্যাঁ কি বলছেন, কি বলছেন? এটা প্রমাণ দিতে হবে, এটা প্রমাণ দিতে হবে, কারণ আমরা দায়িত্ব নিয়ে বলছি। আসানসোল শিল্পাঞ্চলে কয়লার দুর্নীতি এটা যুগে যুগে চলেছে। লালা 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 আছে তো? লালা জয়দেব মণ্ডল, জয়দেব খাঁ, তার মানে এখনো চলছে, এটা বলতে চাইলেন উনি? যুগে বেশি করতে দিচ্ছেন না। জয়দেব মণ্ডল, জয়দেব খাঁ, রাজু ঝাঁ, এগুলো সমস্ত বাম রাজত্বের সৃষ্টি। লালা এগুলো বাম রাজত্বের সৃষ্টি। এখন কাদের ছত্র ছায়ায়? লালা, রাজু ঝা, জয়দেব মণ্ডল এখন কাদের ছত্র ছায়ায়? কাদের? সত্যি খুব এক মিনিট, খুব পরিষ্কার কথা, দুর্নীতি ইস্যুটা। তো যেখানে লালার নাম শোনা যেত, যেখানে আমার পরিষ্কার বক্তব্য যে বামফ্রন্ট 34 বছর ধরে ক্ষমতায় ছিল এখানে, বামফ্রন্ট জন্ম দিয়েছে। আমার বক্তব্য সেটা নয়, দুর্নীতির আতুরঘত্ত বামফ্রন্ট। ওনার জন্মটাও বামপন্থী আমলে, আমার জন্মও বামপন্থী আমলে। এখন ব্যাপার হচ্ছে ওনারা বলছিলেন যখন এই শাহজাহান ধরা টরা পড়ছিল, তো তখন বললো শাহজাহানের জন্ম তো বাম আমলে। তাহলে শাহজাহান বাম আমলে যেহেতু জন্ম হয়েছে, তাই শাহজাহানের সমস্ত দায় গিয়ে বামপন্থীদের গিয়ে পড়ে। তো কৃষ্ণেন্দুর এখানে জন্ম কোথায়? কৃষ্ণেন্দু তো কদিন আগে তৃণমূল করছিল। কৃষ্ণেন্দু মুখার্জি, যা টাইটেলটা এক্স্যাক্টলি বলতে পারবো না, যিনি গতবারের বিজেপির বিধানসভার এমএলএ সিটের বোধহয় ক্যান্ডিডেট ছিলেন, তিনি আসানসোলে তার কি ভূমিকা ছিল, তার ডেজিগনেশন কি? তিনিও তো একসময় এখানকার দুর্নীতির সঙ্গে জড়িত, শুধু দুর্নীতি তিনি একজন কয়লা সূত্রে ধরে তৃণমূল সেটা তার আগে ফরওয়ার্ড ব্লক করতে হয়, তার জোট সঙ্গী ছিল, ফরওয়ার্ড ব্লক করতো। উনি কুলটি কলেজের নেতৃত্ব দিতেন। হ্যাঁ, বামপন্থী আমলে এখানে একটা কথা হলো যে আসানসোলে কয়লা মাফিয়ার সমস্যা দীর্ঘদিন ধরে। সত্যি তো, বার ফ্রন্টেরও আগের থেকে, তখন আপনাদের সরকার ছিল। আমি 77 সালে তো জন্ম নিইনি দাদা, 77 সালে আমি দেখিও নি, ইতিহাসের বইটাও পড়েননি? ইতিহাসের বইও পড়ি, সবই করেছি। তারপরে কন্টিনিউ কারা নিয়ে যাচ্ছে? কারা? কন্টিনিউ কে করে নিয়ে যাচ্ছে? মানে কন্টিনিউ বিজেপি, মানে কংগ্রেস থেকে, কংগ্রেস মানে যদি বুঝি সবাই শুনতে হবে, যদি বুঝি তার মানে এইটা যদি দুর্নীতি হয়, এই আপনি শুরু করলেন, এই গেল দুর্নীতি, এই গেল দুর্নীতি, সন্ন্যারে এই গেল দুর্নীতি, এলো এখানে, আবার এখান থেকে উঠলো, আবার গেল এখানে, এবার এখান থেকে যে এখানে আসবে না কি করে? না এখনো আসেনি। জিতেন্দ্র তিওয়ারি কেন গেল? প্রশ্নের জবাবটা দিন। গরু চুরি কে করছে? জিতেন্দ্র গরু চুরি কুলটিতে কে করছে? না কুলটি রানিং এমএলএ নামে গরু চুরি ওনাদের পার্টি দলের লোক দিয়েছে। জিতেন্দ্র তিওয়ারি কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ আছে এনাদের কাছে? সামনে টিএমসি দাঁড়িয়েছে, কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ আছে জিতেন তিওয়ারির এগেইনস্টে? কোনো অভিযোগ আছে? তোরই সরাসরি হচ্ছে যে যেখানে দিদি এত ভরসা করার পর বিধায়ক করেছে, জেলা সভাপতি করেছিল, মেয়র করেছিল, শুধুমাত্র ধান্দা রক্ষা করার জন্য বিজেপি দিকে। কোন ধান্দা? ধান্দা নয়, ইল্লিগাল ধান্দা। একদম ইল্লিগাল ধান্দা। কি একদম কয়লাতে যুক্ত। আর কি অভিযোগ? ওদের বিজেপিরই মানে দলের কর্মী তাদের বিধায়ক এবং তাদের বিধায়কের ছেলের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ তুলেছে, কয়লার অভিযোগ তুলেছে, সেটা আগে জবাব দেবে। এবার এটাও তো সত্যি কথা, জিতেন্দ্র তিওয়ারিকে নেওয়ার জন্য আপনাদের দলেরও এক অংশ ভালো চোখে দেখেনি, অভিযোগ তো তারাও করেছে, যেমন করাপ্ট একজনকে কেন নিলেন? দল যখন বাড়ে দাদা, তখন চোররাও আছে না, চোররা আসে না। দল যখন বাড়ে সবাই আমাদের দলের মধ্যে আসছে, যারা নেতৃত্ব আমাদের আছে তারা নিলেন কেন? আপনার দলের লোকজনই বলছে কেন নিচ্ছেন, লোকটা করাপ্ট, তাও নিলেন। এটা আমাদের নেতৃত্বের ব্যাপার আছে, আমরা তো নেতৃত্ব প্রবক্তা হয়ে আসিনি। আমরা এখানে আমাদের কুলটি বিধানসভা আসানসোল লোক। আপনি কি মনে করেন নেওয়াটা ভালো না নেওয়াটা ভুল হয়েছে? দেখুন, পার্টি যখন বাড়ে পার্টিতে সবাইকে নিতে হবে। পার্টিতে এবারে ইনি যে চোর বলছেন, একটা চোর বলছেন, একটা অভিযোগ দেখিয়ে দেন, একটা এফআইআর দেখিয়ে দেন। একটা অভিযোগ ওনারই পার্টির লোক
হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলি উনি ওনার ভাষাতে বলছেন একটা প্রমাণ দিয়ে দিক। যেমন অভিজিৎ গাঙ্গুলি কয়েকদিন আগে বলেছে ওই পেপারের ভেতরে কি টাকা ছিল না ঝালমুড়ি ছিল কে দেখতে গেছে, বাকি সবার টাকা ছিল, শুভেন্দুর ওই পেপারের নিচে টাকা ছিল না। তাহলে কি আমি বলবো এই যে আপনারা বলেন ওয়াশিং মেশিন ওয়াশিং পাউডার বিজেপি, তাহলে আপনাদের এই ওয়াশিং মেশিন রয়েছে যেখানে জিতেন্দ্র তিওয়ারিকে ঢোকালেন? ওয়াশিং মেশিন নয়, আমাদের পার্টি বিশ্বের সব থেকে বড় দল। তাতে কি হল? না, আমাদের দলের মধ্যে যে কেউ মানুষ আবেদন যদি করে, আমাদের দলের সিস্টেম আছে, তাদেরকে আমরা নেব। বামফ্রন্টের দুর্নীতির কথা বললেন, যদি তাই হয় একটা বামফ্রন্টের নেতাকে দেখান এত বছর তৃণমূলের সরকারে যে একটা বামফ্রন্টের নেতা জেলে গেছে কিন্তু গোটা তৃণমূল সরকারটা জেলে যায়নি, আমি জেলে গেছে দেখাতে পারবো না। চিত্তরঞ্জন দাস ঠাকুর পাঁশকুড়ার বিধায়ক ছিল, তার পরিবারের সবাই স্কুল মাস্টারি করে। নাম্বার শুনবেন 35%। একটা নাম বলতে পারবেন? আরেকটা দেবো, অমিয় সাহু, ডালিম শেখ, রথিন দণ্ডপাট। ওটা আপনি এখনকার রথিন দণ্ডপাট মনে নেই? নিজের বাড়ির চাল থেকে গুলি চালাচ্ছে রথিন দণ্ডপাট। সেইটার বক্তব্য, সেটার প্রমাণ, পুলিশ তার কেস করেছে, অথচ তার কেসের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। সে তো আমরা দেখেছি যে 2011-র পর বাড়িতে আলমারির ভেতরে সাজিয়ে নলওয়ালা বন্দুক পাওয়া গেছে। তো সেগুলো কি করে পাওয়া গেছে? নন্দীগ্রামে হাওয়াই চটি পরে কারা এসেছিল? তো সন্দেশখালীতেও কি সাজানো ঘটনা? কারণ সন্দেশখালীও কি তাহলে সাজানো ঘটনা? কিভাবে সন্দেশখালী সাজানো ঘটনা হতে পারে যেখানে দণ্ডপাট সাজানো ঘটনা হয়, তাহলে তো সন্দেশখালীও সাজানো ঘটনা। কিভাবে সাজানো ঘটনা হতে পারে? এই বাড়িও সাজানো ঘটনা। সাইবার এদের নেত্রী হচ্ছে মীনাক্ষী, এদের রাজ্য নেত্রী মীনাক্ষী এখন নাকি বাংলার মুখ। উনি তো সেটা তো ঠিকই, উনি তো কুলটির মেয়ে, সেটা তো ঠিকই। উনি কুলটির মেয়ে। ওনাকে জিজ্ঞেস করুন তো ওনার পরিবারে কতজন রাজ্য সরকারের চাকরি করে, ওনার ফ্যামিলিটাতে। আমি তো ওর পাশের গ্রামের, উনিও তো কুলটি কলেজে ছিলেন সেই সময়। অক্ষতা বলুন, ওনার পরিবারের কজন কি বলেন প্রশ্নটা? সরকারি চাকরি করে। ওনার পরিবারের কজন সরকারি চাকরি করে? 2-3 করতে পারে। আমি বলছি, আমি দিচ্ছি তথ্য, আমি বলছি তথ্য। সাগর মুখার্জি কুলটি পৌরসভার স্টাফ, মীনাক্ষী দেবী কুলটি কলেজ, ওনার আরেক ভাই মহেশ্বর মুখার্জি। হ্যাঁ, কি বলছে? বর্তমানে রানিং ব্লক প্রেসিডেন্ট তৃণমূলে, তার ঘরে কটা চাকরি আছে সেটার জবাবটা দিক আগে। বলেন। এই তথ্য যে কথাটা বললো এটা তদন্ত করা কোদের হাতে আছে, ওরা তুলুক কথাটা। কামিং ব্যাক জিতেন্দ্র তিওয়ারি। আপনারা বলছেন জিতেন্দ্র তিওয়ারি কোনো দুর্নীতি করেনি, ক্লিন। একদম আমাদের কাছে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই। আমরা জানি উনি পাণ্ডেশ্বরের বিধায়ক ছিলেন, উনি আসানসোল কর্পোরেশনের মেয়র। উনি ক্লিন, আমাদের নজরে, পার্টির নজরে ক্লিন আছে। উনি ক্লিন, জিতেন্দ্র তিওয়ারি ক্লিন। কে ক্লিন বলবে? 200 কোটি টাকার মালিক, 200 কোটি টাকার মালিক বলতে পারবে? হ্যাঁ, কি জন্য বিজেপিতে গেছে? লিস্টে 1 নম্বরে নাম ছিল সিবিআই রিডিআইতে কয়লা। তোমরাই তো নিচ্ছ। জিতেন্দ্র তিওয়ারি ক্লিন। জিতেন্দ্র তিওয়ারি ক্লিন হয় কিভাবে? জিতেন্দ্র তিওয়ারি যার এগেইনস্ট বলছে, জিতেন্দ্র তিওয়ারি ক্লিন হয় কিভাবে? জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে যে সমস্যা এসে দাঁড়িয়েছিল, উনি শুভেন্দুর হাত ধরে গেছিলেন কিসের জন্য? কিসের জন্য? তারা একটা আশায় গেছিলেন যে বাবা আমরা যদি আবার সরকারে চলে আসতে পারি, সেই একটা আশা এবং আকাঙ্ক্ষা। আর তাপস রায় হচ্ছে উদাহরণ যে হয়তো তাপস রায়, নর্থ কলকাতা। তাপস রায় ইজ দ্য উদাহরণ যে তুমি আমার কাছে এসো, নাহলে ইডিসিবিআই বাড়ি পৌঁছে যাবে। তার মানে ওয়াশিং মেশিন আছে, তাই তো? তো বিজেপির তো আছেই, বিজেপির ওয়াশিং মেশিন তো অবশ্যই আছে। আপনাদেরও আছে? আমাদের কিসের ওয়াশিং মেশিন? আমাদের উন্নয়ন আছে। রাজ্যে একটা ছোট ওয়াশিং মেশিন আছে, আর দেশে একটা বড় ওয়াশিং মেশিন আছে। আপনাদেরও একটা ছোট ওয়াশিং মেশিন আছে? ওয়াশিং মেশিনের প্রয়োজনীয়তা কি? প্রয়োজন নেই, ওয়াশিং মেশিন আছে, বড় ওয়াশিং মেশিন। তাপস রায় উত্তর কলকাতার আমাদের বিজেপির প্রার্থী আছেন। তিনি ওখানে 5 বারের এমএলএ থেকেছেন, উনি কাউন্সিলর থেকেছেন, উনি ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের থেকে ছিলেন, কংগ্রেসের থেকে ছিলেন। আমাদের প্রথমে এলেন তো, এতদিন যখন দলে ছিলেন তখন তো এই আলোচনাগুলো উঠলো না। তাহলে একটা প্রশ্ন হচ্ছে, আপনারা আপনি নয়, তাহলে কি আপনারা ধমকে চমকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে লোককে নিয়ে আসছে? ওনার দলের লোকরা ইডি সিবিআই কে পাঠিয়েছিল, সেই জন্য তো উনি আমাদের দলে কেস খেয়েছে। আপনারা বানালেন একই? কে পাঠিয়েছিল বলুন তো? কে? ওনার যিনি প্রার্থী দাঁড়িয়ে আছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। একই আপনাদের দল পাঠাচ্ছে তাপস রায়। বিজেপির এই মুহূর্তে যিনি আছেন উনি ফার্স্ট স্টেশনে ভুগছেন। তার মানে উনি ফার্স্ট স্টেশনে ভুগছেন, ইডি সিবিআই কি তৃণমূল কন্ট্রোল করে? ওরা ফার্স্ট স্টেশনে বলে ফেলছে। হ্যাঁ, জিতেন্দ্র তিওয়ারি ক্লিন। কেন ওয়াশিং মেশিন কেন নেবো আমরা? কি পরিষ্কার?
কেন পরিষ্কার প্রথম থেকেই পরিষ্কার, প্রমাণ তার জন্য চাই, পরিষ্কার থাকার জন্য প্রমাণ চাই। কারণ এক্ষুনি আপনি আরে দাঁড়ান না, আপনি একটু আগে, আচ্ছা দিদি আপনি একটু আগে বললেন জিতেন্দ্র তিওয়ারি যখন তৃণমূলের মেয়র ছিল দুর্নীতি করেছে, তাহলে ক্লিন কি করে হয়? দুর্নীতি করেছে, আপনার মুখের কথা আমার মুখে বসাবেন না। আচ্ছা কেন্দ্রের টাকা, তাহলে কেন্দ্রের টাকা কিভাবে ঘুরে যায়, কিভাবে হয়নি, কাজ করতে দেওয়া হয়নি, তাই জন্য ফিরে চলে গেছে। ক্লিন না ক্লিন নয়? ক্লিন হোক আর না হোক আপনারা প্রমাণ করুন, আপনারা প্রমাণ করুন। আপনারা বলুন না, clean না clean নয়? প্রমাণ যদি হয় তাহলে আমরা ওনাকে ক্লিন না ক্লিন নয়? ক্লিন না ক্লিন নয়? কারা? জিতেন্দ্র তিওয়ারি ক্লিন না ক্লিন নয়? আগে শুদ্ধ হতো গঙ্গা জলে, এখন শুদ্ধ হয় পদ্ম ফুলে। কি বলবেন? আপনারা কি পদ্ম ফুলের লোককে টিএমসি তে নেন না? তাহলে টিএমসির লোক যদি পদ্ম ফুল শুনুন না, রাজ্যের এখন তাহলে কি জানেন জিতেন্দ্র তিওয়ারি তো রাজ্যের প্রশাসন কার হাতে আছে? যিনি বললেন এই কথাটা, রাজ্যের প্রশাসন যদি চুরি করেছে, যা করেছে তারা করুক, তারা প্রমাণ দেখাক, তারা কি হাতে চুরি পরে বসে আছে? আদার্স আবাসন কেলেঙ্কারি অশোক চৌহান, অজিত পাওয়ারের বউ এক এক করে জল হর ঘর জল প্রকল্প আমাদের, জলের জন্য 3080 টাকা আমাদেরকে পে করতে হচ্ছে। আবাস যোজনা কোটি কোটি টাকা কোটি কোটি আমি চিৎকার করব না, আমি বলছি আমি চিৎকার করব না। আদার্স আবাসন কেলেঙ্কারি অজিত পাওয়ার থেকে শুরু করে গোটা ভারতবর্ষে যে 26 জন বিজেপিতে জয়েন করেছে, তার মধ্যে 23 জনের ওপর থেকে সিবিআই আর ইডি মামলা তুলে নিয়েছে। বলুন। না না, শুনুন, আপনাকে ইডিসিবিআই অফিসার বানিয়ে দিচ্ছি, চলুন দিল্লিতে, চলুন। হ্যাঁ, তথ্য বলছে গুগল খুলে পড়তে হবে। তো আছে তো প্রমাণ করুন, আপনারা এত তথ্য তো করুন। যারা পড়ে না, যারা কিছু পড়ে না, অদ্ভুত একটা অদ্ভুত সিনারিও চলে এখানে। তথ্য থাকলে প্রমাণ করতে হবে, প্রমাণ করার দায় কার? তথ্য থাকলে প্রমাণ করতে হবে, প্রমাণ করার দায় কার? লোকগুলো দেখেছে কি জিতেন্দ্র তিওয়ারি কোথায় ছিল। সাধারণ মানুষ সবাই জানে যে জিতেন্দ্র তিওয়ারি তখন কি করতো। এখন বিজেপির ওয়াশিং মেশিনে মোদি ডিটারজেন্টে মানে ক্লিন হয়ে একদম সাধু হয়ে গেছে। আচ্ছা বেশ, এবার একটা কথা বলুন, একটা প্রশ্ন বারবার ওঠে, তা হলো যদি তথ্য থাকে বিজেপি বলে প্রমাণ করুন, প্রমাণ করার দায় কার? আমজনতার নাকি ইডি সিবিআই এদের? দেখুন, আমাকে একটু সময় দেবেন কথাটা বলবার জন্য, কমপ্লিট করব। বিষয়টা হচ্ছে দায়, আমরা তো একটা গণতন্ত্রে বাস করি এবং সেই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একটা সিস্টেম আছে, তার কতগুলো পিলার আছে। প্রথম কথা, বিজেপির আমলে আমরা সেই পিলারগুলো এক এক করে ধ্বংস হতে দেখেছি। প্রথম কথা, এক এক করে ধ্বংস হতে দেখেছি। কি আপনি বিউরোক্রেসির কথা বলুন, কি আপনি জুডিশিয়ারির কথা বলুন, কি আপনি পার্লামেন্টারি ডেমোক্রেটিক যাদের ভূমিকা থাকার কথা তাদের কথা বলুন, এবং সংবাদ মাধ্যমকেও আমি বলছি, আমরা এখনো দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি সংবাদ মাধ্যমকেও বলছি এক অংশের, কারণ সেখানে আমরা সুধীর চৌধুরীকে দেখেছি। আবার একই রকম নাম নেবেন না, আপনি খুব শর্টে বলুন আপনার বক্তব্য কি। বক্তব্যটা আমি বলছি, একইভাবে ঠিক একই জিনিস পশ্চিমবঙ্গে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। মানে বেসিক্যালি কথাটা হলো একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। একদম ভুল তথ্য। আসলে জনগণের যে আদালত, দুটি আদালত ভারতবর্ষ জুড়ে কিনা গোটা পৃথিবী বিশ্বে আছে, দুটি আদালত, একটা জুডিশিয়াল আর একটা হচ্ছে জনতার আদালত। তো জনতার আদালত রায় ঘোষণা বামফ্রন্টকে কংগ্রেসকে অনেক আগেই শূন্য করে জনতার আদালতে তাদের বিচার কমপ্লিট হয়ে গেছে। তৃণমূলের বিচার অবশ্যই চলছে জুডিশিয়াল আদালতের ঘরে। এবার জুডিশিয়াল আদালতে যখন বিচার হবে সেটা বিচারের দিন বিষয়। আমরা বলবো যে যারা দোষী যে কোনো বিষয়ে যে কোনো দুর্নীতিতে সরাসরি সেখানে সাজা ঘোষণা হোক, সরাসরি সাজা ঘোষণা হোক। আবার ওই যে একই প্রশ্ন করব, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল, তাই সেটিং চলছে আপনাদের? পুরো পশ্চিমবাংলাকে জেলে ভরে আপনি দেখেছেন, খাদ্য দপ্তর জেলে, আপনার স্বাস্থ্য শিক্ষা দপ্তর প্রমাণ হয়নি। জেলে আছেন তো, শিক্ষামন্ত্রী তো জেলে আছেন, 4টে এমএলএ ভিতরে আছেন তো, ঠিক আছে। আর 26,000 টিচারের তো আপনি দেখলেন, তাদেরকে এখন বেরিয়ে যেতে হয়েছে। এবারে এখন ওরা স্টে নিয়ে দৌড়াদৌড়ি ধাপি করছে। শুনুন, এইখানে কংগ্রেস যে গল্প বলে, এই বাংলাকে যে কংগ্রেস নষ্ট করেছে, আজকে কংগ্রেসের এই যে কংগ্রেস তো গাছ, বাংলাকে নষ্ট করার গাছ। আপনারা বাংলাকে নষ্ট করে দিয়েছেন। কংগ্রেস নষ্ট করেছেন? হ্যাঁ, আপনি কি করে বলছেন? 70 বছরে কংগ্রেস ভারতবর্ষকে যা দিয়েছে আপনারা সেটা বিক্রি করছেন। এই ভারতবর্ষে এসে আপনারা বিক্রি করছেন। আচ্ছা বেশ আসবো, একটু ওদের কাছেও যাই। এই লোকসভা ভোটের পরে আপনার বাড়ির ছেলেটা মেয়েটা তারা চাকরি পাবে কিনা, তারা চাকরি পেলেও সেটা অক্ষত থাকবে কিনা, রিপোর্ট কি বলছে, বিপজ্জনক নাকি সব কিছুই ঠিকঠাক চলছে?
আপনার ছেলে মেয়ে যদি চাকরি চায় সেটা কি পাবে? আপনারা কি চান? কি করে চাকরি পাবে? টিএমসিরা তো নিজেরা দখল করে রেখেছে। টিএমসি বউ, তার বউ, তার খানদান গোষ্ঠী সবাই তো চাকরি করছে, তো আনপাবলিক পাবে কোথা থেকে? আপনি কি বলছেন? আপনি কি বলছেন? ওই বিজেপির যিনি বলছেন যে এই রাজ্যে তার চাকরি নাই, আমাদের তো আগের টার্মে মোদিজি মানে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি চাকরি, সেই চাকরিটা কোথায় গেল? 2 কোটি চাকরি কোথায় গেল? চাকরি করছে তো, সমস্ত প্রাইভেট ফ্যাক্টরিগুলো করছে, সবকে সেন্ট্রাল চাকরি কেউ দিতে পারেনি। আপনি যান উত্তরপ্রদেশে বড় বড় ফ্যাক্টরিগুলো আসছে। মোদিজি 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন। মোদিজি ভারতবর্ষের সবথেকে বড়, মানে বলা উচিত নয়, তিনি আমারও প্রধানমন্ত্রী। আমি শ্রদ্ধা রেখেই বলছি, ভারতবর্ষের রাজনীতিতে এত অযোগ্য ব্যক্তি কখনো প্রধানমন্ত্রী হিসেবে বসেননি। আমি ওনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। ঠিক প্রধানমন্ত্রী বলেছিলেন 2 কোটি চাকরি দেবে, দেননি, জুমলা করেছেন। মোদি দিদি পর্যন্ত বলেছিলেন ডবল চাকরি দেবো, ওটাও জুমলা। না, আমি এই বিষয়ে একটা কথা বলছি। আমরা যখন শুনেছিলাম দিদি বলেছিলেন ডবল চাকরি দেবো, এবং দিদি এখনো তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসছেন না। যদি আপনি যা দিচ্ছেন হাইকোর্ট কেড়ে নিচ্ছে, দাঁড়ান। আপনারা দিচ্ছেন হাইকোর্ট নিয়ে আমরা নিচ্ছে। এই ব্যাপারটাই বলি, হাইকোর্টে যতগুলো করেছে তার বেশিরভাগই সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে। চাকরি নেই, তার মধ্যে যতটুকু চাকরি হয়েছিল সেগুলো আদালতের নির্দেশে বেআইনি বলে খারিজ হয়ে গিয়েছে। কি বলবেন? খারিজ হয়েছে, তার তদন্ত চলছে। এবার তৃণমূলের পিরিয়ড থেকে যে কটা চাকরি ম্যাক্সিমামই সব বিয়ে। তৃণমূলের আমলে যা চাকরি হয়েছিল সেটা দুর্নীতি হয়েছিল। 10,323 জনের চাকরি জালিয়াতির অভিযোগে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে বাম আমলে স্বজন পোষণ। 2, তাদের যোগ্যতা ছাড়া চাকরি দিয়েছিল 10,323 জন। 2009 সালে পশ্চিমবাংলায় 4টি জেলায় চাকরি স্বজন পোষণের অভিযোগে তথ্য সহ বলবো। 2009-এ 4টি জেলায় ক্যান্সেল হয়েছে। আরও আগে দেখিয়ে দিচ্ছি, 83 সালে মামলা করেছিলেন 63 জন বাম সরকারের আমলে। তারা বাম সরকারের হাতে ঝান্ডা নিয়ে ঘোরেনি বলে, লাল ঝান্ডা নিয়ে ঘোরেনি বলে তাদের চাকরি আটকে রেখেছিল। আপনি যাই বলুন না কেন, এই প্রথম ভারতবর্ষে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেপ্তার হয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের কর্তা গ্রেপ্তার হয়েছেন, স্কুল শিক্ষা দপ্তরের একাধিক কর্তা গ্রেপ্তার হয়েছেন, স্কুল শিক্ষা কমিশনের এসএসসির স্কুল সার্ভিস কমিশনের কর্তা গ্রেপ্তার হয়েছেন। এমন নজির কোথাও নেই। প্রাক্তন শিক্ষামন্ত্রী তো আছেনই, কিন্তু এসব কথা বলার পরে উঠে আসছে ত্রিপুরার কথা, উঠে আসছে মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির কথা। আপনাদের বক্তব্য? উনি যে এখনই বললেন না যে বাম আমলে 60 জন না 62 জন ঝান্ডা নিয়ে ঘোরেনি বলে ওদের চাকরি হয়নি। কিছুদিন আগে দিদি তো মনে হয় বলেছিল একটা ভরা মঞ্চে জনসভায় যে চাকরি কারা পাবে, যারা আমাদের দলে ঝান্ডা নিয়ে ঘরে, যারা আমাদের দলে মিটিং মিছিল করে। আজ কারা দেখা, আজকে ব্রাত্য বসু বলেছিল, যাই হোক কেউ ওদের বলেছিল, আজকে কি দেখা গেল? ডবল চাকরি বলে 26,000 চাকরি গেল। সেই 26,000-এর মানে আজ আসবে, আজ আসুক কাল আসুক, কোন নেতাকে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেগুলো আসবে। তো ওরা বলছে বাম আমলে 62 জন চাকরি পায়নি, ঝান্ডা নিয়ে ঘরেনি বলে। ওদের তো ভরা জনসভায় ও কথা বলেছিল যে চাকরি কারা পাবে, যারা আমাদের দলের মিটিং মিছিলে আসছে। শিক্ষা সংবিধানের যুগ্ম তালিকায় রয়েছে। শিক্ষার দায় যেমন রাজ্য সরকারের, শিক্ষার দায় তেমনি কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের শাসক দল বিজেপি, এ বিষয়ে কি বলছেন? দুর্নীতি তো হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। শিক্ষা এত তলানিতে কোনো দায় নেই। আমাদের সরকার এসেছে, আমাদের সরকারে কিসের দায়? কেন্দ্রীয় সরকারের দায় আছে, আমাদের কিছু করতে দেয়? আমাদের তো আজকে মোদিজিকে অযোগ্য উনি বললেন। মোদিজি কত কিছু করেছে মহিলাদের জন্য, মহিলাদের স্বার্থের জন্য। উজালা প্রকল্প করেছেন উনি, বাথরুমে শৌচালয়ের মহিলারা আগে বাথরুম যেত, রাস্তায় মাঠে ঘাটে। বেটি বাঁচাও বেটি পড়াও, সেটা আমাদের আবাস যোজনা, আমাদের সড়ক যোজনা, আমাদের লাডলি বেটি যোজনা, আমাদের কোনটা আমাদের নয়? দিদি হলো স্টিকার দিদি, দিদি হলো স্টিকার দিদি। না, তবে আমার বক্তব্য হচ্ছে, আমি কয়েকটা জিনিস শুনলাম দেশে কত জিনিসপত্র হয়েছে এবং রাজ্যেও কত জিনিসপত্র হয়েছে। অদ্ভুত ব্যাপার যদি হয়েই থাকে, আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? পিসি সরকার কি কোনো ম্যাজিক ট্যাজিক করে ভ্যানিশ করে দিলেন নাকি? কাজ করেছে এনারা ওই মিস্টার ইন্ডিয়া আপনি দেখেছিলেন তো, আমরা এখন লাল চশমা পরলে এদের আবার কালো ভক্তের চশমা লাগালে আমরা কিন্তু না, আমার প্রশ্ন, হ্যাঁ চোখের চশমার পাওয়ারটা বাড়ান। কেন আমাদের আজকে কাশ্মীর? আচ্ছা, উনি বললেন চশমার পাওয়ারটা বাড়ান। আমি প্রশ্ন করব, চশমার পাওয়ার বাড়াবো না রং বদলাবো? মানে গেরুয়া চশমা দিয়ে দেখলে আমি কেন্দ্রের যা কাজ দেখতে পাবো এবং সবুজ চশমা দিয়ে দেখলে আমি রাজ্যের কাজ দেখতে পাবো, এটা কি হওয়া উচিত? দেখুন, আবাস যোজনার মাধ্যমে
মানুষকে আমরা এখানে ঘর দিয়েছি 40 লাখ। মধ্যপ্রদেশে লুটেছেন শিবরাজ সিং চৌহানের সরকারে। বলি আপনাকে আবাস যোজনা হয়েছে, তার সাথে আমাদের গ্রামীণ সড়ক যোজনা থেকে মাধ্যম থেকে কাজ হয়েছে। আমি উজালা যোজনা থেকে আপনি দেখুন 10 কোটি গরিব মানুষদেরকে আমরা গ্যাস দিয়ে। গ্যাসের দাম আবার বেড়ে গেছে, আবার ভর্তুকি বেড়ে গেছে। এটা ইন্টারন্যাশনাল গ্যাস, ইন্টারন্যাশনাল মার্কেটের ব্যাপার আছে। আর তেল 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 তেলটাও তো ইন্টারন্যাশনাল তেল ইন্টারন্যাশনাল মার্কেটে যখন কমলো ভারতে বাড়লো। না না, সে দেশের অর্থ ব্যবস্থা একটা মোদিজি গরিব মানুষ আর বড় লোকের মধ্যে যে ডিফারেন্সটা আছে, আজকে আপনি 25 আমরা যে 25 কোটি মানুষকে যে আমরা গরিবী রেখা থেকে উপরে নিয়ে এসেছি, এটা আমরা বলিনি তো। আচ্ছা আচ্ছা 25 কোটি মানুষকে, আচ্ছা ওকে 25 কোটি মানুষকে যদি গরিবী রেখা থেকে উপরে উঠানোই হয়, তাহলে 80 কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিতে হয় কেন? প্রথম প্রশ্ন, এটা আমার প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন, ভারতবর্ষ ক্ষুধা ইন্ডেক্সের র্যাঙ্ক কত? এটা সেকেন্ড প্রশ্ন। ওটা মানেন না। ওটা না, ওনারা তো জিডিপি সিস্টেমটাও মানেন না। যে সিস্টেমে জিডিপিটা আগে ক্যালকুলেট করা হতো, ওনারা বললেন আমরা ওই সিস্টেমে ক্যালকুলেট করি না, কারণ ওইটা হলে আমাদের হিসাবটা বদলে যাচ্ছে, ফলে আমরা একটা নতুন জিডিপি সিস্টেম। হ্যাঁ বলুন। লেফটকে যা ওদেরকে শিক্ষা দেয় সেটাই পড়ে চলে। এই যে লেফটটা টিপ 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 করছে, কংগ্রেস টিপ 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 করছে, এদেরকে বলুন এই যে আপনার লাভলি যে দিল্লির যে সভাপতি, যেদের প্রদেশের সভাপতি, সে কেন ছেড়ে দল থেকে কেন ইস্তিফা দিয়ে? কে? লাভলি যে এনাদের কংগ্রেসের লাভলি সিং। লাভলি সিং উনি একজন লাভলি সিং যিনি কথা বলছেন, দিল্লিতে প্রদেশ সভাপতি কংগ্রেসের হয়েছিলেন। কংগ্রেসের কথা আমি লেফটকে জিজ্ঞেস করবো? জোট তো মানে শুনুন ওনাদের, আমি আচ্ছা চলুন ছাড়ুন এইসব। আমার কথা হচ্ছে যে সারদা, আরে ভাই দাঁড়াও ভাই, বলছি সারদা নারদার ঘটনা কোথায় দাঁড়ালো? আজকে সারদা নারদা সানমার্গ এই যে স্ক্যামটা হয়েছিল পশ্চিমবাংলায়, কেস করেছিল। আচ্ছা সারদার কথায় মনে পড়লো, কুণাল ঘোষ এখন আপনাদের দলের মুখপাত্র। কুণালদা মাফ করবেন, কুণাল ঘোষ এখন আপনাদের দলের মুখপাত্র। তিনি সারদা কেলেঙ্কারিতে আবার জেল খাটলেন। তিনি এক সময় আমাদের মনে আছে, 1 মিনিট, তিনি এক সময় আমার মনে আছে আলিপুর কোর্টের বাইরে কথা বলতে চাইতেন, পুলিশের গাড়িটা চাপড়াতো যাতে উনি কথা না বলতে পারতেন। কি হলো বলুন তো ব্যাপারটা? বিষয়টা কিছুই হয়নি। সেই সময় কুণাল ঘোষকে অ্যারেস্ট কিন্তু রাজ্য সরকারের পুলিশ করেছিল, একদম সিআইডি করেছিল। সিআইডি সেই সময় অ্যারেস্ট করেছিল। কোথায় গেছিল জানেন? কিংবা সিবিআই সেদিন কোথায় গেছিল জানেন? কয়েকদিন আগে অব্দি রাজ্য পুলিশের ডিজি ছিলেন। যিনি ডিজি ছিলেন। এখন বিষয়টা হচ্ছে উনি কিন্তু রাজীব বাবুকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি ধর্নায় বসলেন, কিন্তু কোর্টের মামলা থেকে একটা কেসে ক্লিন চিট পেয়েছেন এবং আরেকটা কেস অলরেডি চলছে এখনো। অর্থাৎ কোর্টের যেখানে নজরদারিতে যেখানে তদন্ত চলছে সেই বিষয়ে আমাদের বলার। বেশ, তার মানে আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেলেন না পাইনি, যে কোথাও নজরদারি, কোথাও ক্লিন চিট দিয়েছে হাইকোর্ট, তাই জন্য ওখানে চলছে না। মানুষ টাকাটা পেয়েছে এখনো, মানুষ যাদের টাকাটা গেল তারা পেয়েছে। আজকে বিজেপি যে সেন্ট্রাল এজেন্সিগুলোকে যেভাবে লাগাচ্ছে কাজে, তো সারদা সানমার্গের জন্য বলছি, আমার মনে আছে মনমোহন সিং এর নাম উঠেছিল কোল ব্লক স্ক্যামে। কি হলো? উঠেছিল, তারপর কি হলো? সেটা বিজেপি ভাইদেরকে জিজ্ঞেস করুন কি করতে পারলো। সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়েছে। দিয়েছে তো, ক্লিন চিট। সেই অর্থে যখন মনমোহন সিং ক্লিন চিট পায় সেটা ক্লিন চিট, কিন্তু যখন কুণাল ঘোষ ক্লিন চিট পায় সেটা ক্লিন চিট নয়। চোর বলিনি এখনো আমরা। কুণাল ঘোষকে কুণাল ঘোষ কাকে বলছেন? চোর বলেছেন, মুখ্যমন্ত্রীকে চোর কুণাল ঘোষ বলেছেন, আমরা বলিনি। ও হরি, কি বলবেন? বিষয়টা খুব পরিষ্কার। আপনি ঠিকই বলেছেন যে কংগ্রেসের সময়কার যে কোল ব্লক কেলেঙ্কারি, যেখানে 2 লক্ষ কোটি টাকার উপর যেখানে একটা স্ক্যাম হয়, খুব ভালো লাগছে সিপিএম আবার তারই দলের শরিক এখানটাতে। ঝাড়খণ্ডে অ্যারেস্ট হয়েছিল রবি কোড়া অ্যারেস্ট হয়েছিল সেই সময় কংগ্রেসের। ওরা বলে দুর্নীতির কথা। কমনওয়েলথ গেমস কমনওয়েলথ গেমসের অ্যারেস্ট হয়েছিল সেই সময় কংগ্রেসের, ওরা বলে দুর্নীতি। রবি কিষান সেটা অন্য ব্যাপার, কিন্তু ওটা মধু কোড়াকে নিয়ে কি বলবেন? অনেক প্রশ্ন বলছেন তো। আমাদের এনার কাছে প্রশ্ন যে তৃণমূল তো একটা আঞ্চলিক দল, তো ওনাকে লোকসভাতে ভোট কেন দেবে? আর লোকসভাতে যদি জেতেন উনি সেটা আমারও প্রশ্ন, আপনাদের ভোট দেবে কেন? সব থেকে বড় কথা হচ্ছে দিদি যেদিনকে এই তো ধৈর্য নেই, কংগ্রেসকে শুনতে হবে। বিষয়টা হচ্ছে দিদি যেদিনকে আমার এই এলাকার যিনি রেলমন্ত্রী ছিলেন, সেদিনকে এই কুলটি বিধানসভায় দাঁড়িয়ে আসানসোল লোকসভা সিটে যেখানে দাঁড়িয়ে আজকে আমরা ডিবেট করছি, এই কুলটিতে ওয়াগান ইন্ডাস্ট্রিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানকার রেলের মিনিস্টার, ওরা জানা নেই বোধহয়। হ্যাঁ বলুন। রাজীব গান্ধী উঠিয়ে নিয়ে এসছে মমতা ব্যানার্জিকে, হতে পারে না, উঠিয়ে নিয়ে এসছে। আচ্ছা বেশ
বেশ, আমার একটা প্রশ্ন আছে, কুলটির মানুষ কি পেল আমি জানি না, আমি শুনলাম কুলটির মানুষ জল পায়নি দীর্ঘদিন। হ্যাঁ, সবার ঘরে ঘরে জল পাবেন, এত ট্যাঙ্কিতে পুরো ঘরে ঘরে জল আছে, সবার ঘরে ঘরে জল আসছে না, সব গা বাড়িতে জল বাড়ি থেকে ভুল। ওরা যারা বলছে জল পায়নি, রাজনৈতিক জল পায়নি। দাদা 2 মিনিট একটু ধৈর্য দেবেন, একটু বলতে দেবেন, 2 মিনিট জাস্ট। কুলটি বিধানসভার 102 নম্বর ওয়ার্ডের সোদপুর ওয়ার্কশপের আজকে বিগত 11 বছর ধরে জল নেই। কালকে রাত্রে তৃণমূলের নেতারা 11 বছর পর মনে পড়েছে ওখানকার কাউন্সিলর তাদের নেতাদেরকে পাঠিয়েছে, পাড়ায় পাড়ায় প্রতি বাড়িতে 300 টাকা করে কালেকশন করে পাইপলাইন দেবে। এটাই কি দিদির উন্নয়ন? বলবেন? আমি একটা কথা বলছি, এগুলো হচ্ছে ওদের চিরকালীন গল্প বলার যে আদত রয়েছে সেই গল্প। আমি আপনাকে একটা কথা বলি, খালি আপনি যেটা বললেন যে এই কুণাল ঘোষ বলেছে, এই বিষয়ে একটা কথা বলি। কুণাল ঘোষ বলেছিল সারদায় সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম, খালি চিৎকার করে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সারদায় সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ বলেছিলেন। আজ অবধি কি কুণাল ঘোষ সেই কথাটা উইথড্র করেছে? আচ্ছা বলুন দাদা, বলুন, কুণাল ঘোষ কি সেই কথাটা উইথড্র করেছিলেন? আমি খালি বলছি কুণাল ঘোষকে নিয়ে যে কথাটা বললেন সত্যি, সুকান্ত বলল, আমি সুকান্তকে একটা কথা স্মরণ করিয়ে দিই। প্রিয়দাস মুন্সি এই কুলটির মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, আমার নামে কুত্তা পুষবেন, সূর্য পূর্বের জায়গায় পশ্চিমে উঠবে, আমি যদি কোনোদিন কংগ্রেসে যাই ওই ইন্দিরা গান্ধী ডাইনির দলে আমি আর যাব না। সেই প্রিয়রঞ্জন দাস মুন্সি কংগ্রেসে গেছিলেন, তো কুণাল ঘোষকে নিয়ে আমার প্রশ্ন ছিল এখানকার মানুষ কি পেল? দুর্নীতি, অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা, আর কিছু পায়নি। আর কিছু পাইনি। আর উনি যে বললেন প্রধানমন্ত্রী অযোগ্য, তাহলে কি এত জনগণ জনকে ভোট দিতে এতক্ষণ জনগণ অযোগ্য? কি বলবেন? হ্যাঁ কি বলছেন? বলছে আপনি কি করে হয় প্রধানমন্ত্রীকে অযোগ্য বলার? উনি খুব যোগ্য। বলুন। আমি আমার তো নিজস্ব রাজনৈতিক মত থাকতে পারে, ওনার মত থাকতে পারে। প্রধানমন্ত্রীকে বলার আপনার অধিকার নেই। দিদি, ভারতের সমস্ত জনগণের নিজস্ব মতামত থাকতে পারে, আপনার কাছে যত যোগ্য ওনার কাছে তেমন অযোগ্য হতে পারে, এটা আপনাকে মানতে হবে, এটাই ডেমোক্রেসির বিষয়। হতেই পারে, হতেই পারে, দিদিও আমাদের কাছে হতেই পারে। মহিলা হয়ে মহিলাদের এবার আমার একটা প্রশ্ন, আম জনতা পাবেটা কি? আম জনতা পাবেটা কি? আম জনতা আলটিমেটলি তৃণমূল এবং বিজেপির থেকে শুধু জিরো পাচ্ছে, কোনো কাজকর্ম কিছু। আজকে বলুন না, এমএলএ তো বিজেপির আছে, আজ 2.5 বছর হতে চললো, এমএলএ কি দিয়েছে? পাবলিককে কুলটি জনতাকে এমএলএ কি দিয়েছে সেইটা কথা। কুলটির এমএলএ জনতাকে কি দিয়েছে? ঠেঙা দিয়েছে, দেবে না, ঠেঙা দিয়েছে, দেবেটা কি? ওনার তো জেতাটা উদ্দেশ্য ছিল, বামফ্রন্ট কংগ্রেস বিজেপি একত্রিত হয়ে ভোট করলেন, ওরা জিতলো, দেবেটা কি? তাহলে মানুষ কি পেল? ঠেঙ্গা। মানুষ ঠেঙ্গা পেয়েছে, তার উদাহরণ তো অনেক রইল। একটা প্রথম উদাহরণ বলি যে এখানকার যিনি বিগতকালে যিনি জিতেছেন তিনি হচ্ছেন অজয় পোদ্দার বাবু। অজয় পোদ্দার বাবু 2021-এ বলেন আরে বলুন। অজয় পোদ্দার সাহেব এখানে তিনি এমএলএ হওয়ার পরে আমাদের এখানে কোভিড বলে একটা ব্যাপার হয়েছিল। পাবলিক কিছু পেলো? শর্টে পাবলিকের হাতে এসছে 2টা লাড্ডু, যেটা বলে শুধু লাড্ডু দিলেন, লাড্ডু বিধানসভায় লাড্ডু দিলেন, এবার বলছেন কুলটিকে লোকসভায় মোয়া খাওয়াবো। শুনুন, লাড্ডুই হজম হয়নি। বললাম তো আপনাকে, লেফট টিপ 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 করছে, আর একে অক্সিজেন দরকার কংগ্রেস পার্টিকে। আর টিএমসি শোনো, টিপ করছিলে, এক সময় একটা এমপি ছিল তো আজ আপনি রোডের উপরে এলইডি বাটি দেখেছেন তো, যেমনি ওর স্পাইরি চলে যায় না, রাজনীতিতে কেউ পার্মানেন্ট নেই। শুনুন, এনারা পিক পিকাচ্ছেন, টিপ 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 পিক পিক করছেন। শুনুন, আমি বলি প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সুরক্ষিত আছে, সুরক্ষিত থাকবে। আর মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সুরক্ষিত আছে। মাননীয় প্রধানমন্ত্রী মানুষের সেবা দেওয়ার জন্য সংকল্পিত আছে। তাই কি প্রধানমন্ত্রীর জন্য লোক ভোট পাবে? যে প্রধানমন্ত্রী নিজের স্ত্রীর মঙ্গল সূত্রটাকে বন্ধক রেখে দিল, বিক্রি করে দিল, সে দেশের মহিলাদের সুরক্ষা দেবে বা দেশকে ভালো রাখতে পারে? এবার সমস্যা হলো, আম জনতা জানতে চায় কার গলায় কত জোর। রাজনৈতিক মতানৈক্য তো হলো, একটু স্লোগানের জোর দেখি, একটু স্লোগানের জোর শুনবো। বেশ,
আম জনতাকে একটাই প্রশ্ন, এবার যখন আপনারা ভোট বাজারে নামবেন, যখন ভোট দিতে যাবেন, কেন ভোট দেবেন? জুমলার জন্য ভোট দেবেন, ফাঁকা প্রমিসের জন্য ভোট দেবেন, নাকি এবার নিজের স্বার্থে ভোট দেবেন? এই এতগুলো মানুষ রাজনৈতিক দলের প্রতীকে থাকলেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরা সবাই আম জনতা। এদের ভবিষ্যতের জন্য ভোট দিন, এদের ভবিষ্যতের জন্য ভোট দিন, এদের ভবিষ্যতের জন্য ভোট দিন। আঙুল তুলুন, তাকে ভোট দিন যে আপনার পেটের কথা বলে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।